নমস্কার, আমি মিতালি ঘোষ। আজকে অনলাইন ক্লাসে আছি হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে। মেকানিক্যাল ফোর্থ সেমিস্টারের একটি সাবজেক্ট নিয়ে আমি এসেছি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 67041। আজকে আমরা যে বিষয়টি বা যে চ্যাপ্টারটি আমরা শুরু করব সেটা হচ্ছে প্রজেক্টাইলের নীতি এবং বৈশিষ্ট্য। নবম অধ্যায় খুব ছোট একটা অধ্যায়, অল্প কিছু টপিকস আছে, খুব বেশি টপিকস এখান থেকে পড়তে হবে না তোমাদের। তো আমি তোমাদের চেষ্টা করছি কিছুটা বিষয় তোমাদের দেখানোর। আমরা ফার্স্ট যেটা দেখব যে প্রজেক্টাইল বা প্রক্ষেপক বা প্রাস কাকে বলে। আপনাকে তো প্রজেক্টাইল বা প্রক্ষেপক বা প্রাস আমরা যে কোনো একটা এখানে বলতে পারি। জিনিসটা কি, কোনো একটি বস্তুকে যদি আমি আনুভূমিকের সাথে, এটা কি আনুভূমিক অক্ষ, এক্স এক্স অক্ষ, আনুভূমিকের সাথে তির্যকভাবে, আনুভূমিকের সাথে তির্যকভাবে মানে কি একটু ফেলানো অবস্থায় থাকবে, উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন তাকে কি বলেছে, কোনো বস্তুকে আনুভূমিকের সাথে যদি তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সেটাকে প্রজেক্টাইল বা প্রক্ষেপক বা প্রাস বলা হয়। তো আমরা এবার যেটা জানবো, আশা করি প্রক্ষেপকটা তোমরা বুঝেছ। আমরা এবার খেয়াল করি যে নিক্ষেপণ বেগটা কি, ভেলোসিটি অফ প্রজেকশন। নিক্ষেপণ বেগটা কি, যে আদিবেগে কোনো নিক্ষিপ্ত বস্তুকে উপরের দিকে নিক্ষেপণ করা হয়, যে আদিবেগে মানে সর্বপ্রথম যে বেগে কোনো একটি বস্তুকে, যে আদিবেগে হচ্ছে কোনো একটি নিক্ষিপ্ত বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, সেই বেগটাকে হচ্ছে নিক্ষেপণ বেগ বলে। এরপরে আছে কি নিক্ষেপণ কোণ। এখানে আমরা কিন্তু দেখাতে পারি যে এই যে v0, যে একটা নির্দিষ্ট বেগে কিন্তু আমরা উপরের দিকে জিনিসটাকে ছুঁড়ে দিচ্ছি, এই যে বেগটা, এটাকে আমরা বলি হচ্ছে নিক্ষেপণ বেগ। আর নিক্ষেপণ কোণ হচ্ছে এই বস্তুটি ছুঁড়ে ফেলার ফলে আনুভূমিকের সাথে যে কোণটা আমরা পাচ্ছি সেই কোণটাকে আমরা নিক্ষেপণ কোণ বলি। যে নিক্ষেপণ বেগ এবং আনুভূমিক তলের মধ্যবর্তী যে কোণ, সেই সেটাকে আমরা নিক্ষেপণ কোণ বলে থাকি। এটাকে আমরা আলফা দিয়েও প্রকাশ করতে পারি, আবার কি থিটা দিয়েও আমরা প্রকাশ করতে পারি। এরপরে আমরা আসি সঞ্চার বা বিচরণ পথ। সঞ্চার বা বিচরণ পথ, এটা আবার কি জিনিস আমরা একটু দেখি। যে যে পথে নিক্ষিপ্ত বস্তুটি গমন করে, যে এই যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যে পথে নিক্ষিপ্ত বস্তুটি গমন করবে সেই পথটাকেই আমরা সঞ্চার বা বিচরণ পথ বলে থাকি। জিনিসগুলো কিন্তু খুবই সহজ, শুধুমাত্র একটু মনে রাখতে হবে। নিক্ষেপণ বিন্দু, নামটা শুনে কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে কোন জিনিসটার কথা এখানে বলা হয়েছে। যে বিন্দু হতে বস্তুটি উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের নিক্ষেপণ বিন্দু। এরপরে আছে কি বিচরণ কাল বা ভ্রমণ কাল।
বিচরণকাল বা ভ্রমণকাল। নিক্ষেপের মুহূর্ত হতে সমতলে ফিরে আসতে, যে আমি এখান থেকে বস্তুটি নিক্ষেপ করছি, উপরে উঠে আবার সমতলে ফিরে আসতে যে সময়টি লাগছে সেটাকেই হচ্ছে বিচরণকাল বা ভ্রমণকাল বলে থাকি। তারপরে একটা আছে কি পাল্লা। পাল্লাটা কি? নিক্ষেপণ বিন্দু বিচরণ পথের শেষ প্রান্ত বিন্দুর মধ্যবর্তী যে রৈখিক দূরত্বকে, যে দূরত্বটা থাকে, যে স্থান থেকে আমরা হচ্ছে বস্তুটিকে নিক্ষেপ করছি, আর একেবারে শেষ প্রান্তে যে হচ্ছে বস্তুটি যে শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছে সেই যে দূরত্বটা, এটাকে আমরা হচ্ছে কি বলি? পাল্লা বলে থাকি। এই বিষয়গুলো তোমাদের একটু হালকা জানতে হবে। আমি আগেও বলেছি যে চ্যাপ্টারটা অনেক ছোট আছে এবং বেশি প্রশ্ন এখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে না। ছোট ছোট কিছু সূত্র আছে যেগুলো হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ আছে, এগুলো তোমরা এর আগেও পড়ে আসছো। তারপরে একটা আছে ইউ আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতার যে সমীকরণ, ইউ আদিবেগে খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময়ের প্রয়োজন, সেটার যে একটা এই যে ছোট ছোট প্রশ্নগুলো আছে আমি বলছি, এখানে লিখছি না, তোমরা এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবে, যেহেতু এগুলো বাতাসের মধ্যে একটু আসছে, দেখো তোমাদের সুবিধা হবে। আর খুবই ছোট এবং এগুলো কিন্তু তোমাদের পড়া, এর জন্য আমি আর তোমাদের সহজ কিছু প্রশ্ন দেখালাম না। এবার আমরা দেখব যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উত্থান ও পতনের যে মোট সময় বের করা, সেটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। খুবই ছোট এবং সহজ একটি প্রমাণ কিন্তু এটা। এই যে প্রশ্নটা, এটা আমরা এবার খেয়াল করব। এখানে আমি তোমাদের যে জিনিসগুলো বলেছি সেগুলো এবার এখানে একটু আমি লিখব। কি লিখব? এটাকে কি বলেছে? যদি এই উচ্চতায় এ বিন্দুতে পৌঁছাতে সময় তার মানে কি, এই যে নিক্ষিপ্ত বস্তুটা, এটা এই উচ্চতায় এই যে এ বিন্দু পর্যন্ত পৌঁছাতে আমাদের সময়টা লাগছে কি, এটা কি
কিন্তু টি, এটা হচ্ছে টি, সময়টা হচ্ছে টি হয়, তবে সর্বোচ্চ উচ্চতার যে বেগ সর্বোচ্চ উচ্চতার যে বেগটা আমরা পাবো সেটা হচ্ছে উচ্চতার বেগটাকে শূন্য বলে, যেটা হচ্ছে আমরা এখানে কিন্তু আগে থেকে লিখেছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে আমরা কি পাই? বইতেও কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা সেটাও কিন্তু প্র্যাকটিস করতে পারো। সাইন v0 সাইন আলফা মাইনাস জি টি। আমরা কিন্তু একটা সূত্র জানি যে কি বেগ সমান সমান u প্লাস এই সূত্রটা কিন্তু আমাদের অনেক আগে থেকেই জানা আছে, আমরা হচ্ছে বিজ্ঞানে বা বিষয়ে পদার্থে আমরা পড়ে আসছি। তো আমি আর এটা ডিটেইলস তোমাদের বললাম না, এগুলো তোমরা কিন্তু পড়ছো। আমার মনে হয় যে আমি যদি তোমাদের এখানে নাও দেখাই তারপরে তোমাদের জিনিসগুলো কিন্তু পারার কথা। এবার কি করেছি, এটা সাইড চেঞ্জ করছি আর একটা সমান সমানের ওই সাইডে নিয়ে গেলাম সাইড চেঞ্জ করে, এছাড়া কিছু না। এখন যদি আমরা মনে করি বিচরণকাল মানে সময়টা হচ্ছে টি, তাহলে আমরা কি জানি যে সর্বোচ্চ উঠতে যে সময় সেই নামার সময়টাও হবে সমান। যদি বিচরণকাল টি হয় তাহলে কি হবে, এখানে লিখছি আমি, তোমরা খেয়াল করো। যেমন উপরে উঠতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে সমান নামার যে সময়টা, সেটা উঠতে যে সময় লাগছে আমার নামতেও সেই সময় লাগছে। তাহলে আমাদের কি আসবে, টি প্লাস টি। তাহলে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, বিচরণ কালটা আমরা এখানে একটু লিখে নিই তাহলে তোমাদের সুবিধা হবে, যেহেতু এটা এই পাশে চলে গেছে। তাহলে বিচরণ কালটা কি আসছে, এই যে সর্বোচ্চ উপরে উঠতে যে সময় যে ওঠার সময় প্লাস নামার সময়, তাও কিন্তু সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে টি প্লাস টি সমান সমান হচ্ছে 2t। ওঠার যে সময় সেটা আর নামার যে সময় সেটা দুইটাই তাহলে কি আসছে 2t। তাহলে এখানে 2t সমান সমান, এখানে t সমান সমান আসছে কি v0 sin মানে হচ্ছে আদিবেগ, সাইন যে হচ্ছে কোনটা সেটা বাই g। তাহলে 2t সমান সমান কি আসবে 2 আদিবেগ সাইন আলফা কোণ বাই জি।
এটাই কিন্তু আমাদের চলে আসবে। এখন হচ্ছে কি, এই যে আমরা যদি এইটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিয়ে দিই, এখন এর তো আমরা অবশ্যই মান পাবো, তাই না? টির একটা মান পাবো, আদিবেগ বা জি যে এই যে ডাটাগুলো, এগুলো কিন্তু আমরা কিছু না কিছু মান পাবো। এই যে হচ্ছে আদিবেগ, আলফা কোণ, জি, এগুলো আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা এই টির মানটা সহজে পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ছোট একটা প্রমাণ। তোমরা এটা একটু প্র্যাকটিস করো অবশ্যই। এখন আমরা দেখি একটা ম্যাথ প্র্যাকটিস করি। এখানে কিন্তু বেশ কয়েকটা ম্যাথ আছে, তোমরা একটু নলেজে রেখো, যেন পরীক্ষায় যদি আসে, খুব একটা আসে না, তারপরেও আর যদিও বা আসে তাহলে সংক্ষিপ্ত তোমাদের আসবে। অঙ্কটা আমরা প্রথমে একটু উঠিয়ে নিই। যে একটি বস্তু 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে হচ্ছে কি করছে, 100 বার আবর্তন করছে। বস্তুটির রৈখিক বেগ নির্ণয় করতে বলেছে। বস্তুটির রৈখিক বেগ বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে কি, আমরা প্রথমে যে ডাটাগুলো আছে সেগুলো আগে দেখি। আবার একটু অঙ্কটা করি যে একটি বস্তু, সেটা কি ব্যাসটা হচ্ছে 10 সেন্টিমিটার আর বৃত্তাকার পথে হচ্ছে প্রতি সেকেন্ডে 100 বার আবর্তন করছে। এখন বস্তুটির যে রৈখিক বেগ সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ব্যাসটা হচ্ছে আমরা ডি দিয়ে লিখি, 10 সেন্টিমিটার প্রতি সেকেন্ড। তাহলে আমরা সময়টা কিন্তু পাচ্ছি 1 সেকেন্ড। আর 100 বার আবর্তন করছে, তাহলে আবর্তনটা আমরা কি দিয়ে লিখি, এন, তাই না? 100 আরপিএম। এখন কি বলেছে যে এটা হচ্ছে একটি বস্তু, এখানে হচ্ছে আমাদের একটু ভুল হয়ে গেছে, এখানে ব্যাসার্ধ হবে। তাহলে ব্যাসার্ধটা আমরা কি লিখি, আর দ্বারা না, ছোট আর দিলাম, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে বলছে কি, রৈখিক বেগ কি। তাহলে আমরা রৈখিক বেগের সূত্রটা একটু কিন্তু লিখে নিই। রৈখিক বেগ সমান সমান কি, এই সূত্রও কিন্তু আমরা এর আগে দেখে এসেছি, ওমেগা আর হচ্ছে আর, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা কি, এটা কিন্তু কৌণিক বেগ।
তার মানে হচ্ছে রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইনটু ব্যাসার্ধ, মানে যে জিনিসটার আমরা রৈখিক বেগ বের করব সেটার যে ব্যাসার্ধ সেটা। তাহলে আমাদের কিন্তু এখানে আরটা আমরা জানি, তাহলে এখানে আমাদের এই যে কৌণিক বেগ এটা কিন্তু আমাদের আগে বের করতে হবে। তাহলে কৌণিক বেগ সমান আমরা কি জানি, n/t। তাহলে 2 ইনটু পাই ইনটু n এর মান আমাদের দেওয়া আছে 100 আর t আমরা পেয়েছি কি 1 সেকেন্ড। তাহলে এটা আমরা এবার ক্যালকুলেশন করে দেখি কি আসে। রেডিয়ান পার সেকেন্ড। তাহলে খুব সহজ, এবার যদি আমরা রৈখিক বেগটা বের করি তাহলে আমাদের এই কৌণিক বেগের মানটা বের করে দিলে, এরকম ছোট ছোট বেশ কিছু ম্যাথ তোমাদের এখানে আছে, তোমরা একটু ম্যাথগুলো প্র্যাকটিস করে রাখবে। এখানে আমাদের আর এর মানটা আছে কি সেন্টিমিটার, তাহলে এখানে আমাদের আসবে সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। প্রজেক্টাইলের নীতি এবং বৈশিষ্ট্য চ্যাপ্টার থেকে এটুকুই ছিল তোমাদের জন্য। তো আশা করি যেগুলো আমি দেখিয়েছি তোমরা একটু প্র্যাকটিস করবে, আর এর পরেও যে প্রশ্নগুলো বাকিসাপোতে আসছে সহজ ছোট ছোট, সেগুলো তোমরা একটু পড়বা বাসায়। এই চ্যাপ্টারটা আজকে তোমরা ক্লাসটা করে এই চ্যাপ্টারটা আজকেই কিন্তু কমপ্লিট করে ফেলবা। তো ভালো থাকো, সুস্থ থাকো।